নমস্কার, আপনারা দেখছেন স্কাই 18 বাংলা নিউজ। সঙ্গে রয়েছে আমি সুস্মিতা। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। সংবাদের শুরুতেই রয়েছে বিভিন্ন পাঠ্যক্রমের ফিস বৃদ্ধি করার বিরুদ্ধে আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের প্রতিবাদ। কার্যসূচিতে উত্থাল হলো আসাম বিশ্ববিদ্যালয় চত্বর। বিভিন্ন পাঠ্যক্রমের ফিস বৃদ্ধি করার বিরুদ্ধে আসাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠনের প্রতিবাদ কার্যসূচিতে উত্তাল হলো আসাম বিশ্ববিদ্যালয় চত্বর। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ও আসাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত প্রতিবাদ কার্যসূচিতে বুধবার উত্তাল হলো আসাম বিশ্ববিদ্যালয় চত্বর। এদিন বিভিন্ন ইস্যুতে প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে আসাম বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারের সামনে বিক্ষোভ প্রদর্শনে জড়ো হয় বিভিন্ন বিভাগের একাংশ ছাত্রছাত্রী সহ সংস্থার কর্মকর্তারা। উল্লেখ্য, আসাম বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর সহ অন্যান্য সমন্বিত পাঠ্যক্রমের সম্প্রতি অত্যধিক হারে ফিস বৃদ্ধি করায় এদিন তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন ছাত্রছাত্রীরা। প্রতিবাদ চলাকালীন বিভিন্ন স্লোগান ও বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় চত্বরের আকাশ বাতাস মুখরিত করে তোলেন ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা। গত 2 বছরের তুলনায় বিভিন্ন ক্ষেত্রে ফিস বৃদ্ধি করায় ছাত্র সংগঠনের তরফে শুক্রবার আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে, কিন্তু এতেও কাজ হয়নি। ফলে বুধবার তীব্র আন্দোলন গড়ে তোলার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে বর্ধিত ফিস অতি সত্বর প্রত্যাহার করা, ফি কাঠামোতে কোনো পরিবর্তন করার আগে ছাত্র সংগঠনের সঙ্গে স্বচ্ছ ও গঠনমূলক বিবেচনা করার পাশাপাশি শিক্ষার ন্যায্য এবং স্বল্প মূল্যের সুবিধা প্রদানে আসাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহায়তা প্রদান করার দাবি জানিয়েছেন ছাত্রছাত্রীরা। তাদের এই দাবি পূরণ না হলে আগামীতে ছাত্র আন্দোলন আরো ভয়ঙ্কর রূপ ধারণ করবে বলেও এদিন হুঁশিয়ারি দিয়েছেন তারা। 25/07/2025 আসাম ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন একটা মেমোরেন্ডাম দেয় আসাম ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশনকে। আমরা সকলেই জানি যে আজকের দিনে আসাম ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন ছাত্রদের স্বার্থে কাজ করে যাচ্ছে, কিন্তু যখন একটা সার্কুলার পাস হয়, একটা নোটিশ আসে যে এই ক্যাম্পাসের মধ্যে 50% থেকে 35%, কোনো ডিপার্টমেন্টে 50%, কোনো ডিপার্টমেন্টে 30% ফিস হাইক হয়েছে। যেরকম আমরা জানি যে এম ফার্মা, বি ফার্মা এবং লতে 50% ফিস হাইক হয়েছে। তো এটা কার কীরকম হলো, কোন স্টুডেন্টস ইউনিয়নের সাথে একবারও কথাবার্তা না, কোনো কিছুই না, ডাইরেক্টলি একটা নোটিশ দেওয়া হয়ে গেল যে 50% ফিস হাইক হয়েছে। যদি আমি বলি ইকোলজি এনভায়রনমেন্টাল সায়েন্সের যদি স্টুডেন্ট থাকে, ওরা যদি 18,000 দিয়ে অ্যাডমিশন নিয়ে থাকে, আজকের দিনে ওরা 25,000 থেকে 27,000 আজকের দিনে অ্যাডমিশন নেবে। তো আজকের দিনে এখানে বরাক উপত্যকার থেকে ছাত্রছাত্রীরা পড়ে বা বাইরের থেকেও এসে ছাত্রছাত্রীরা পড়ে। আজকের দিনে মিডল ক্লাস ফ্যামিলি, কেউ তো এখানের মধ্যে আম্বানির ছেলে না বা কেউ এখানের অন্য কোনো বড় বিজনেসম্যানের ছেলে না, সবাই পড়ার জন্য আসে এখানের মধ্যে। কিন্তু আজকের দিনে এই স্পাইনলেস আসাম ইউনিভার্সিটি প্রশাসন যে আজকের দিনে ছাত্রদের কথা না ভেবে যেভাবে ছাত্রদেরকে পড়াশোনার থেকে সরিয়ে আজকের দিনে আন্দোলন করতে মজবুর করেছে, তার এই প্রতিবাদী আজকের দিনে আসাম ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন ইন্ডিপেন্ডেন্টলি আজকের দিনে এই তীব্র ভাষায় নিন্দা জানায় এবং হুঁশিয়ারি দিতে চায় আসাম ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশনকে যে আজকের দিনে যদি যেভাবে আগের ফিস ছিল সেইভাবে যদি আগের ফিস না নেওয়া হয়, এই আন্দোলন প্রতিবাদ আরও দীর্ঘ আন্দোলনে আমরা রূপান্তরিত করব। আজ আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ থেকে একটা প্রোটেস্টে বসলাম। আমরা জানি যে আসাম ইউনিভার্সিটিতে এবার যেরকমভাবে অ্যাডমিশনের ফিজ হাইক করে যাচ্ছে, প্রত্যেক বছরই 10%, 20% করে হাইক করে, এবার 40 to 50% করে হাইক করেছে। প্রতিটা ডিপার্টমেন্টে 10,000, 20,000 করে হাইক করেছে, যেটা একটা স্টুডেন্টের দ্বারা ফিজটা দেওয়া ইম্পসিবল ব্যাপার। আমরা স্টুডেন্ট এখানে পড়ার জন্য আসি, স্টুডেন্ট কোনো ব্যবসার জিনিস না। তো আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে আজকে এটাই দাবি আমাদের কাছে, অথরিটির কাছে, যে যেরকমভাবে ফিজ হাইক করা হচ্ছে যাতে এরকম না হয়। আগের যে ফিজটা ছিল এটাই ঠিক আছে, আমরা এটাই আমরা পড়ার জন্য আসছি, আমাদের পড়ার সুন্দর করে একটা সুবিধা করে দেওয়া হোক।
বাসের ফিস লাস্টে ছিল 3000, এবার করা হয়েছে 5000, কিন্তু আমাদের একটা সিটের মধ্যে 3 জন করে বসতে হচ্ছে। আমাদের কী লাভ হচ্ছে 5000 পে করে? তো আজ অথরিটির কাছে আমাদের একটাই দাবি যে আগের যে ফি স্ট্রাকচার ছিল সেরকমই থাকুক, আর যত সময় অথরিটি এটা মানছে না আমরা এই আন্দোলন বসে থাকবো, আমরা আন্দোলন থেকে উঠবো না। ধন্যবাদ। বিজেপির আরেক নাম উন্নয়ন। সরকার বড় গলায় বলে থাকলেও এখনো পর্যন্ত উন্নয়নের ছোঁয়া লাগেনি তার জলজ্যান্ত প্রমাণ শ্রীভূমির বিভিন্ন অঞ্চলে। শহরের 17-18 সংযোগস্থল সুভাষনগর এলাকায় এখনো পর্যন্ত বাঁশের সাঁকো দিয়ে পারাপার করতে হচ্ছে লোকেদের সড়ক বিচ্ছিন্ন থাকার জন্য। বিজেপির আরেক নাম উন্নয়ন। সরকার বড় গলায় বলে থাকলে এখনো পর্যন্ত উন্নয়নের ছোঁয়া লাগেনি তার জলজ্যান্ত প্রমাণ শ্রীভূমির বিভিন্ন অঞ্চলে। শহরের 17-18 সংযোগস্থল সুভাষনগর এলাকায় এখনো পর্যন্ত বাঁশের সাঁকো দিয়ে পারাপার করতে হচ্ছে লোকেদের সড়ক বিচ্ছিন্ন থাকার জন্য। জনগণেরা কতটা সমস্যার পাহাড়ে তার ভালো করে বলতে হয় না, অনুধাবন করলে হয়। রিপোর্টারের ক্যামেরায় উন্নয়নের নগ্ন চিত্র উঠে এলো, যা একে অন্যে চর্চিত হচ্ছে। এই যে ওয়ার্ডের ডেভেলপ হয়েছে নাকি কোনোদিন? ডেভেলপ তো আপনারা দেখলাম নিজেরা সব তো দেখলাম, আমি আর কি তা কইতাম, কিছু হওয়ার নাই আমার। কত মানুষ আছে এই ওয়ার্ডে? আসুন বাক্কা আসুন, বহুত মানুষ আছে। কত মানুষ হইব? প্রায় এইরকম কোনো ডেভেলপ হয় না। আপনার বিধায়ক কই বর্তমানে? আমার তো বিধায়ক এখন তো আগে তো আসলে কমার কম, তখন তো তাই তো গেছেন গিয়ে, তাই তো এখন খাটি করে গেছেন গিয়ে। তখন আমার ওই যে বনমালীর ইয়ে আছে যে ওয়ার্ড কমিশনার, তারা খাওয়া হয়েছিল কয়েকবার, কেন মানে দেখানো হয়েছিল যে এইটা রাস্তা বহুত দিন থেকেও প্রবলেম। কয়েকবার আইছিল, ইয়া দেখছে, দেখে কয়ে তো সামনে ইয়ে তো আপনাদের ভাবতে অবাক লাগে নাকি যে আপনারা একটা শহরের মধ্যে আসুন এরকম একটা শহর বেশি তো এটা মানে অন্য জায়গা দেখলে গ্রাম, এটা কিন্তু এটা শহরের মেইন টাউন। এইটো আমি বহুতবাৰ বহুত ভাৱে আমি এইটো অৱগত কৰিছো যে আমাৰ যে উত্তৰ কৰিমগঞ্জৰ বিধায়ক মাননীয় বিধায়ক কমলাক্ষ দেৱপ্ৰকাশ বৰাকৰ মাজত হৈছে আটাইতকৈ স্বাৰ্থপৰ বিধায়ক। তেওঁ ব্যস্ত কাঠিগড়াত কেনেকে আউটপোষ্টটোত মানে থানাত ৰূপান্তৰিত কৰিব, বিধানসভাত এইবোৰ মাত লৈ ব্যস্ত। আমি এতিয়া য'তে থিয় হৈ আছো সেয়া হৈছে কিন্তু বিধায়কৰ নিজৰ ৱাৰ্ড, বিধায়কৰ নিজৰ পাৰা, কিন্তু তাতে একো ডেভেলপমেন্ট হোৱা নাই, মানুহৰ হাহাকাৰ। আজি যদি উত্তৰ কৰিমগঞ্জ গোটেই সমষ্টিৰ ফালেদি যদি আপুনি যদি যায় তেনেহলে আপুনি দেখিব মানুহ কিন্তু বহুত ভাৱে সেয়া লাগিলে মানে পথৰ বাবে হোক, সেয়া লাগিলে বিভিন্ন আঁচনিৰ বাবে হোক, মানুহ কিন্তু ডেপ্ৰাইভ। আপোনালোকে সভ্য সমাজত বাস কৰে আৰু আপোনালোকে মিউনিচিপালিটিৰ বাসিন্দা হয়, কিন্তু আপোনাৰ জীৱনত কেতিয়াবা দেখিছেনে এনেকুৱা টাউনৰ ভিতৰত বাঁহৰ হেকু আছে বুলি? কেতিয়াও দেখা পোৱা নাই। মই মিউনিচিপালিটিৰ কথা মই ক'ব বিচৰা নাই, কিন্তু চাওক য'তে আমাৰ কনষ্টিটিউচনেল পোষ্ট হোল্ড কৰা 3বাৰ উত্তৰ কৰিমগঞ্জৰ ৰাইজে তাক ঝুলি ভৰিকে কমলাক্ষ দেৱপ্ৰকাশক ভোট দি কিন্তু বনাইছে বিধায়ক। তেওঁ নিজৰ ৱাৰ্ডৰ ডেভেলপমেণ্টহে তেওঁ কৰিব পৰা নাই, তেওঁ গোটেই সমষ্টিৰ কিহে ডেভেলপমেণ্ট কৰিব? উন্নয়নের প্রকৃত রূপ এ নাকি সবার মুখে মুখে চর্চিত একই কথা, না হলে খ্যাতের মধ্য দিয়ে জল জীবন মিশন প্রকল্পের জলের ট্যাপ পান করতে হচ্ছে জনগণের কর্দমাক্ত জল। এর জন্য নল আছে না পানি, প্রকল্পের কাজ করে ঠিকাদারের পকেট ভারী। জল জীবন প্রকল্পের ক্ষেত্রে এজন্য প্রভাত বাক্য বিবেচিত হচ্ছে শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর সমষ্টির মোকামছড়া 2 নম্বর জল জীবন মিশন প্রকল্পের অধীন 3,25,00,000 টাকা ব্যয়ে নির্মিত হয় বৃহৎ প্ল্যান্ট। প্রকল্প আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিলেন সমষ্টির বিধায়ক বিজয় মালাকার। কোটি কোটি টাকা ব্যয়ে প্রকল্প বাস্তবায়ন করা হলে পাইপ দিয়ে না এলো জল,
জল প্রকল্পের অধীন জনগণের এতটা সেবা করা হলো, ক্ষেতের মাঠে যুক্ত করা হলো জলের ট্যাপ, কিন্তু বিগত 4 মাস ধরে না এলো 1 ফোঁটা জল। প্রশ্ন উঠছে, এখন প্রকল্প যদি জনগণের কাজে না এলো, তাহলে সরকারি টাকা ব্যয় হলো কার স্বার্থে? এলাকার জনগণ স্পষ্ট করে উল্লেখ করেন, কার জন্য সরকার প্রকল্প বাস্তবায়ন করেন তা তারা অবগত হতে অক্ষম নন। দুস্থ একজন লোক বলেন, ঘরে জল সংযোগ করতে ঠিকাদার ওনার কাছে অর্থ চেয়েছিলেন, অর্থ দিতে না পারায় ক্ষেতের মধ্য দিয়ে দেন জলের সংযোগ। উল্লেখ্য, বিভাগীয় মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া শ্রীভূমি সফরে এসে গলা উঁচু করে বলেছিলেন, যদি বা কোনো প্রকল্প উদ্বোধনের পর জল সরবরাহ সচল না হয় তাহলে জনগণ অভিযোগ জানাতে পারেন। এক্ষেত্রে বিভাগীয় বাস্তুকারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা তা লক্ষণীয় হবে সবার কাছে। যদি এনেকুৱা কিবা কমপ্লিট হোৱা বুলি দেখুওৱা বা পানী নোপোৱাকৈ আছে তেতিয়াহ'লে ইমিডিয়েটলি আপোনালোকে আমাৰ ডিপাৰ্টমেণ্টত জনাব পাৰে। যিবিলাক কাম কমপ্লিটে হোৱা নাই সেইবিলাক কামতো আৰু পানী আশা কৰি লাভ নাই। যেহেতু এই প্ৰকল্পটো 2024 চনলৈকে আছিল, এতিয়া ভাৰত চৰকাৰে ইয়াক 2028 চনলৈকে এক্সটেণ্ড কৰিলে। এতিয়া এই এক্সটেণ্ডৰ পিছত যিটো ব্যৱস্থা হ'ব, এই গোটেই গাইডলাইনটো আহি পোৱা নাই। এই গাইডলাইনখিনি অহাৰ লগে লগে আমি তাৰ কামসমূহ আৰম্ভ কৰিম। আৰু কৃষ্ণ সমষ্টিৰ এইটো মুকামচৰা গাঁও হয়। জল জীৱনৰ পৰা মানুহে ইয়াত ছাৰ্ভিচটো পোৱা নাই, যেনেকা পাব লাগিছিলে। ৰাইজে যেনেকা কৈছে 4 মাহৰ পৰা আজি পানী দিয়া নাই। আৰু আপুনি দেখা পাইছে যে এই ক্ষেতৰ মাজত সোমাই দিছে, এনেকা ক্ষেতৰ মাজত সোমাই দিছে, ক'ৰবা এই একে ঠাইত 4খান 5খান লগাই দিছে, কিন্তু অকল জল জীৱন মিছনটো নামেহে কৰিছে। আমি কিন্তু ৰাইজে আমি নাপালো। घर में नहीं है, जल जीवन टेप नहीं है, हमको पानी नहीं मिलता है। तो ये जो पाइप है, ये जो दिया है खेत में दिया, वो जिसका खेत है उसका है, मेरा नहीं है। ठीक है, मेरा खुद दिया रहता तो मेरा घर में दिया रहता ना। तो खेत में कौन पानी लेना आता है? खेत में कौन पानी लेगा? खेत में वो कैसे लेगा? वो भी आल बांध देगा तो मैं पानी ले जा नहीं सकता। वो पानी मिलता भी नहीं है, 4 महीना हो गया। মিশন হেলদি ভারত পৌঁছালো শিলচরে। যুব সমাজের সচেতনতার আলো ছড়ালো বিটেক পানিপুরিওয়ালি তপসী উপাধ্যায়। সোমবার এক অনন্য উদ্যোগের সাক্ষী থাকলো শিলচরবাসী। মিশন হেলদি ভারত পৌঁছালো শিলচরে। যুব সমাজের সচেতনতার আলো ছড়ালো বিটেক পানিপুরিওয়ালি তপসী উপাধ্যায়। সোমবার এক অনন্য উদ্যোগের সাক্ষী থাকলো শিলচরবাসী। 23 বছর বয়সে যুব সমাজের অনুপ্রেরণা তপসী উপাধ্যায়, যিনি বিটেক পানিপুরিওয়ালি নামে দেশ জুড়ে পরিচিত। মিশন হেলদি ভারতের অংশ হিসেবে শিলচরে এসে অংশ নিলেন এক সচেতনতা সেশনে। লাইফলাইন হেল্পিং হ্যান্ড সোসাইটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহরের বিভিন্ন স্তরের তরুণরা। তপসী তার বক্তব্যে বলেন, মিশন হেলদি ভারত অভিযান শুরু করেছেন 2025 সালের 9 মার্চ উত্তরপ্রদেশের মেরঠ থেকে। তার লক্ষ্য 1 কোটিরও বেশি যুবকের সঙ্গে সচেতনতার সংযোগ স্থাপন, 28টি রাজ্য ও 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্য দিয়ে জাতীয় স্তরের এক ঐক্যবদ্ধ সচেতনতা বিপ্লব গড়ে তোলা। এই অভিযান ইতিমধ্যেই অতিক্রম করেছে দেশের 9টি রাজ্য, উত্তরপ্রদেশ, বিহার, সিকিম, অরুণাচল প্রদেশ, আসাম, নাগাল্যান্ড, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম। এই যাত্রার পূর্বোত্তর ভারতের অংশে শিলচর ছিল একটি গুরুত্বপূর্ণ গন্তব্যস্থল। এখানকার তরুণদের অংশগ্রহণ ও সারা মিশনের উদ্যোক্তাদের আশাবাদী করে তুলেছে। অনুষ্ঠান শেষে জানানো হয়, মিশনের পরবর্তী রাজ্য মণিপুর, যা এই অঞ্চলের শেষ রাজ্য হিসেবে তালিকাভুক্ত। তপসী উপাধ্যায়ের এই ব্যতিক্রমী উদ্যোগ ও জীবন দর্শন আজ দেশের যুব সমাজের মধ্যে নতুন দৃষ্টিভঙ্গি ও স্বপ্নের রসদ যোগাচ্ছে। Just imagine you are getting snatched from your parents so that somebody can make use of you. Would your parents allow? लेकिन बहुत बड़ा सवाल खुद से करती थी कि आईएएस तो बनना ही क्यों है? क्योंकि समाज में बदलाव लेकर आना है, क्योंकि समाज में बहुत सारी चीजों
लेकिन जब पूरा पढ़ लिया, एक बेसिक अंडरस्टैंडिंग आ गई पूरे स्ट्रक्चर की, तो समझ में आया कि आप सिस्टम को सिस्टम का पार्ट बन के नहीं सुधार सकते, ना ही ठीक कर सकते, एंड यू कैन नेवर डू इट। वो समझ में आया सिस्टम पढ़ने के बाद। तो बिफोर आई कुड बिकम अ पार्ट ऑफ द सिस्टम। मेरा नाम तापसी उपाध्याय है, मैं मिशन हेल्दी भारत MHB ऑर्गेनाइजेशन की डायरेक्टर हूँ। और अभी ये जो हमारी संपूर्ण भारत यात्रा जो इनिशिएटिव चल रहा है, पूरे वर्ल्ड का सबसे बड़ा अवेयरनेस कैंपेन, तो उस कैंपेन को आज हमने किया है यहाँ जो आपका लाइफलाइन हेल्पिंग हैंड सोसाइटी है, वहाँ काफी सारे पार्टिसिपेंट्स रहे, जो पेशेंट्स हैं, जिनको डी एडिक्शन के लिए यहाँ पर लाया गया है। तो अ मोस्ट थैंक फ्रॉम माई अ वार्म थैंक टू द हेल्पिंग हैंड सोसाइटी जो उनके लिए काम कर रही है। और ये पूरे नॉर्थ ईस्ट का सबसे बड़ा सेंटर बताया जाता है। यहाँ में जिन पार्टिसिपेंट से मिले, जिन पेशेंट से मिले, उनका स्वभाव और उनका जो बदलाव यहाँ रहकर है उसको मैं बहुत करीब से महसूस कर पाई। और उनके साथ जो जागरूकता अभियान हमने किया वो बहुत ही इम्पैक्टफुल रहा, बहुत इफेक्टिव रहा और काफी इंगेजिंग भी वो रहा। तो ये संपूर्ण भारत यात्रा जब इस तरह के लाइफ्स को टच कर पाती है, जब ये जागरूकता अभियान केवल हमारे युवाओं तक नहीं रह जाता है, जो स्कूल के बच्चे हैं, कॉलेज के बच्चे हैं, जब ये उस युवा तक भी पहुंचता है जो युवा बहुत परेशान है, जिसने अपने आप को खो दिया है और वो आज ढूंढ रहे हैं कि मैं खुद कौन हूँ, जब ये वहां तक पहुंचता है, उनको इंस्पायर करता है, मोटिवेट करता है, तो वो ट्रू रियल सेंस का एक चेंज ऑन ग्राउंड लेकर आता है। वी आर वर्किंग विद वर्ल्ड वीगन विजन एंड conducting this helping hand society. This was a great session and a great pleasure to be here today. बिल्कुल, जो मिशन हेल्दी भारत ऑर्गेनाइजेशन है वो सोशल जो हमारी क्राइसिस है, जो बहुत सारे सोसाइटिकल नॉर्म्स हैं, उस पे काम करती है, कैसे हम समाज में सुधार लेकर आ सकते हैं। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, MD স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর A.Z. আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ECG, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। লক্ষ্মীপুরে মধ্যরাতে পুলিশের অভিযান, পিস্তল সহ সজীব গুলি উদ্ধার, ধৃত এক যুবক। কাছাড় জেলার লক্ষ্মীপুর থানার অন্তর্গত লক্ষ্মীপুর শহরের ওয়ার্ড নং 6 মার্কলিন সমিল এলাকায় বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল লক্ষ্মীপুর পুলিশ। মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রের ভিত্তিতে লক্ষ্মীপুর সমজেলার পুলিশ সুপার পৃথিবীরাজ
রাজকুয়া ও লক্ষ্মীপুর থানার ওসি শঙ্কর দয়াল ও তার সহকর্মীরা শরীফ হোসেন পিতা আলাউদ্দিন মিয়া লক্ষ্মীপুর শহরের ওয়ার্ড নং 6 মার্কুলিনের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ শরীফ উদ্দিনকে গ্রেফতার করেছে। শরীফ উদ্দিন বহুদিন থেকে বড়াক ওজনের কাঠ বাঁশ কারবারিদের ধন দাবি করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে 28 জুলাই মঙ্গলবার রাত 12:30 নাগাদ স্থানীয় প্রত্যক্ষদর্শীদের উপস্থিতিতে শরীফ উদ্দিনের বাড়িতে তল্লাশি অভিযান চালায় পুলিশ। শরীফ হোসেন বাড়িতে তল্লাশি চালানোর সময় একটি কারখানায় নির্মিত একটি পিস্তল, একটি ম্যাগাজিন এবং 5 রাউন্ড সজীব গুলি উদ্ধার করে অভিযানকারী দল। সঙ্গে সঙ্গে শরীফ হোসেন এবং জব্দকৃত পিস্তল নিয়ে লক্ষ্মীপুর থানায় নিয়ে আসা হয়। লক্ষ্মীপুর থানায় শরীফ হোসেনের বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করে তদন্ত চালাচ্ছে লক্ষ্মীপুর পুলিশ। এই খবর চাউর হতেই অঞ্চল জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। বাড়ি ফেরার পথে নদীতে ডুবে মৃত্যু সোনাই পৌরসভার এক কর্মীর। মঙ্গলবার সন্ধ্যা রাতেই নদী পারাপার হতে বাঁশের সাঁকো থেকে পা পিছলে নদীতে পড়লেই শেষ রক্ষা হয়নি সোনাই পৌরসভার এক সাফাই কর্মীর। জানা গেছে সোনাই পৌরসভার মিঠুন দাস নামের এক সাফাই কর্মী পৌরসভার ডিউটি শেষ করার পর বাজার করে বাড়ি ফেরার পথে আমজুর নদীর উপর নির্মিত বাঁশের সাঁকো পার করতে গেলে হঠাৎ পা পিছলে নদীতে পড়ে যান। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করলে ঘণ্টার পর মিঠুন দাসের মৃতদেহ নদী থেকে উদ্ধার করেন। এদিকে গ্রামবাসীর দীর্ঘদিনের দাবি থাকা সত্ত্বেও আজ পর্যন্ত গড়গড়ি পাড় এলাকায় নদীর উপর পাকা সেতু নির্মাণ করা সম্ভব হয়নি। তাই গ্রামবাসীরা নিজেদের মধ্যেই বাঁশের সাঁকো নির্মাণ করে প্রাণের ঝুঁকি নিয়ে নদীটি পারাপার করছেন। আর এতেই ঘটে গেল এই মর্মান্তিক দুর্ঘটনা। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সোনাই পুলিশ। পরে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ। এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সোনাই পৌরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম ও কাজীডহর দক্ষিণ মোহনপুর জেলা পরিষদের সদস্য সুফিয়ান লস্কর। তারা হত পরিবারকে সমবেদনা জানিয়ে সরকারি আর্থিক সাহায্য দ্রুত প্রদান করতে সংশ্লিষ্ট বিভাগের কাছে দাবি জানান। পাশাপাশি সেতুটির নির্মাণ কাজ শীঘ্রই শুরু করার আশ্বাস দেন। এখানে আইতে নদীর মাঝে অ্যাক্সিডেন্ট হইয়া পড়িয়া মারা গেছে, এটার লাগে আমরা দুঃখ প্রকাশ করিয়া। খুব নিরীহ মানুষ, তার পরিবারও একটা ছোট বাচ্চা আছে, খুব নিরীহ। তো আমরা দাবি থাকবো গভর্নমেন্টের কাছে, তার যেটা গভর্নমেন্টের আন্ডারে যেটা প্রাপ্য এটার লাগে আমরা দাবি জানাই। আর পৌরসভা থেকে আমরা বোর্ড মিলিয়া তারে যেটা করার লাগে আমরা করবো। আপাতত ঘটনা দুঃখজনক যদিও হয়, আমরা কর্তব্য তারে আপাতত মেডিকেল নিয়ে পোস্টমর্টম করা। এর লাগিয়া এখানেও যারা প্রতিবাদ করতা এই গ্রামের আমার মন্ডল প্রেসিডেন্ট লইয়া আমার এপি মেম্বারের প্রতিনিধি তারারে আমি এটলিস্ট বুঝাই আর যে প্রতিবাদ আমরা পরে করবো। এই ব্রিজর লাগিয়া যেটা আপনার যে এটা প্রতিবাদ আছে অতদিন থেকে ব্রিজটা ওর না, আজ বিগত 8-9 বছর থেকে ব্রিজটা আটটাইল। আজকে হয়তো ব্রিজ যদি কমপ্লিট হইতো আমার মিতুল দাস আজকে মৃত এই অবস্থায় আমি তারে দেখতাম না। ওইটা আমরা প্রতিবাদ করা লাগে। আমরা এখানে জেলা পরিষদও আসেন, হাজিরোর কাপ্তানপুরের, আরো বাদবাকি আমরা যারা আছি আমার পঞ্চায়েতও আসেন, রঞ্জিত সিং। আমরা এটা নিয়ে
বিহিত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো। আর আপাতত আপনারা সবরে কইয়ার আমি তারে আপাতত মেডিকেল পাঠাইয়া পোস্টমর্টম। সাহিত্য রসের ভাব দ্বারা বিধায়ক কমলাক্ষের গলায়, হঠাৎ করে কমলাক্ষের গলায় সাহিত্য সৃষ্টি। প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি ভূপেন বরা বেশ কয়েকটি কবিতা মেলে ধরেছিলেন সাংবাদিকদের সামনে। এবার কি বিধায়ক কমলাক্ষ? ওনার পরে প্রশ্ন উঠছে সর্বত্র। গৌরব গগৈর পাকিস্তান প্রীতি নিয়ে সাংবাদিক সম্মেলনে বিধায়ক কমলাক্ষের সাহিত্য রস, মোবাইলের মাধ্যমে সাহিত্যের ভাবধারা রিপোর্টারের সামনে প্রশ্ন উঠছে, হঠাৎ করে সাহিত্যের ভাবধারা কেন কমলাক্ষের গলায়? বিজেপিকে সন্তুষ্টিকরণের জন্য সাহিত্যের ভাবধারা সৃষ্টি করছেন নাকি? যেহেতু বিজেপির কাছে খানিকটা ব্যর্থ হয়ে পড়েছেন, তাই তাদের নজরে থাকতে কবিতা লিখছেন কিনা? বিগত 1 বছর উত্তর করিমগঞ্জের উন্নয়ন শিখরে উঠছে। জনগণেরা একেবারে অসহায়, কেননা নিজের সমষ্টির দিকে ওনার নজর নেই। ব্যস্ত রাখছেন তিনি কাটিগড়া সমষ্টি নিয়ে, তাই একেবারে থেমে গিয়েছে নিজের সমষ্টির উন্নয়ন। বিজেপির নেতা মন্ত্রীদের কাছে খানিকটা গুরুত্ব পান, তাই বিধায়ক কমলাক্ষ সাহিত্যের ভাব দ্বারা তুলে ধরছেন বিজেপির প্রতি মোহ বাড়াতে। যাদের জন্য স্বামীহারা হতে হয়েছিল ভারতীয় নববধূর, তাদের বিনাশ করতেই 7 মে এই অপারেশন সিঁদুর। যারা ধর্মের জন্য হত্যা করেছিল অবোধ শিশুর পিতা, ওদের ঘরে গিয়ে ভারতীয় সেনা জ্বালালো ওদের চিতা। ওদের জন্য স্বামীহারা হতে হলো নববধূর, ওদের মাটিতে মিশিয়ে দিতে অপারেশন সিঁদুর। যারা হিন্দু বেশে করেছিল হত্যা নিরীহ জনতার, ওদের অস্তানা গুড়িয়ে দিল অপারেশন সিঁদুর। তো আন্দোলন ছিল জনগণের, জাহির করলো বিজেপি। আশ্চর্য হলেও তাই একেবারে বাস্তব। লঙ্গাই মহিষাসন রেল থাকার জন্য করিমগঞ্জ স্টেশন জংশন হিসেবে স্বীকৃতি পেয়েছিল। আন্দোলন ছিল জনগণের, জাহির করলো বিজেপি। আশ্চর্য হলে তা একেবারে বাস্তব। লঙ্গাই মহিষাসন রেল থাকার জন্য করিমগঞ্জ স্টেশন জংশন হিসেবে স্বীকৃতি পেয়েছিল। কোভিডের পরবর্তী সময়ে মহিষাসন স্টেশনে কেবল একদিন আসা যাওয়া করছিল ট্রেন সপ্তাহের মধ্যে, ফলে জনগণেরা পড়ছিলেন মারাত্মক সমস্যায়। বহুবার প্রতিবাদ সাব্যস্ত করেন জনগণ নিয়মিত ট্রেন চলাচলের জন্য। সমস্যা সমাধান না হওয়ায় 23 জুন বৃহৎ আন্দোলনের পথে পা বাড়িয়েছিলেন জনগণ। হাজার হাজার জনগণ স্টেশন চত্বরে প্রতিবাদ জানান। প্রতিদিন রেল আসা যাওয়া কতটা প্রাসঙ্গিক বিভাগীয় কর্তৃপক্ষের কাছে তুলে ধরেন আন্দোলনকারীরা। আন্দোলন দীর্ঘস্থায়ী হওয়ায় ছুটে আসতে হয় এরিয়া ম্যানেজারকে। সপ্তাহে 6 দিন রেল আসা যাওয়া করার প্রতিশ্রুতি দিলে আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়। রেল চলাচল শুরু হয় জনগণের যুক্তিসঙ্গত দাবির ভিত্তিতে। কেন্দ্রের রাজ্যে এখন বিজেপি শাসনাধীন, ফলে জনগণের আন্দোলন সুফল বলে দেখানোর চেষ্টা হয় শ্রীভূমি জেলা বিজেপি নেতা সুব্রত ভট্টাচার্যের পক্ষ থেকে। রেলের ইঞ্জিনের সামনে বেলুন, ফুল, কলাগাছ, শঙ্খ, উলুধ্বনি বাজি ফাটিয়ে বিজেপি জাহির করার চেষ্টা চালান। জল জীবন মিশন অধীন বিভাগীয় মন্ত্রীর শিলান্যাস কার্যক্রমে টুটো জগন্নাথের মতো রাখা বিধায়ক কমলাক্ষকে নিয়ে যান মহিষাসন এলাকায় জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য। এর মুখ্য কারণ হলো কমলাক্ষের সমষ্টিতে নির্বাচন অবতীর্ণ হয় অদম্য ইচ্ছা সুব্রতর, ফলে বিধায়ক কমলাক্ষের মাধ্যমে জনগণের সমর্থন পাওয়ার চেষ্টা বিজেপির প্রাক্তন সভাপতির। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। ধন্যবাদ। নিশানায় শুদ্ধ খবরের সন্ধানে, গ্রাম হোক কিংবা শহর, আমরা এসেছি জনতার ভিড়ে খবরের সন্ধানে।
সেখানেই ঘুরবে আমাদের ক্যামেরা। জনতার কণ্ঠস্বর হয়ে সদা প্রস্তুত থাকবো আমরা। শুধু একটি জেলার খবর নয়, গোটা দেশের, গোটা রাজ্যের খবর। রাজনীতি থাকবে আমাদের চ্যানেলের পর্দায়। ঘরে কিংবা রাজপথে থেকে আপনারা দেখতে পারবেন আমাদের সংবাদ, কারণ আমরা রয়েছি আপনার হাতে থাকা স্মার্টফোন কিংবা টিভির পর্দায়। আমাদের ও আপনাদের প্রিয় চ্যানেল স্কাই 18 বাংলা এখন উপলব্ধ রয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মে, ফেসবুক ও ইউটিউবে। ভিড়ের প্রাঙ্গণে, সত্যতার দুয়ারে আমরা সদাই রয়েছি প্রস্তুত সংবাদ সংগ্রহে। কিংবা শহরে খবরের সন্ধানে আমরা রয়েছি আনাচে কানাচে। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা।